আসিফ নজরুল, আপনাদের নিশ্চয়ই মনে আছে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশনই করতে চাচ্ছিল না। এখন কমিশন করে নানান ভাবে এটার মধ্যে একটা বাধা সৃষ্টি করে কোনোভাবে যাতে এটাকে ঠেকানো যায়। এখানে তো 1-2 টাকার খেলা না, তো পুরো দেশ ইন্ডিয়া একদম রাষ্ট্রীয় ভাবে এইটার বিরুদ্ধে। আর আসিফ নজরুল কাদের প্রোডাক্ট, সেই প্রথম আলো, ডেইলি স্টার, সেগুলো তো আমরা সবাই জানি। এগুলো এখন করা হচ্ছে নানান ভাবে। বিডিআর এর সাংবাদিক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা ধূম্রজাল তৈরি করার পায়তারা করা হচ্ছে। তো এইভাবে আসিফ নজরুল আপনি তো বাঁচাইতে পারবেন না। বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে যত অডিও রেকর্ড, যত কাগজপত্র, যত ফাইল যা যা আছে, কমিশনের কাছে যা নাই ওইটা আমার কাছে আছে। আসিফ নজরুল আপনি যত টাকাই খান, যাই করেন, যেমনি চান, এটা বাঁচাইতে পারবেন না। আর যদি মনে করে থাকেন যা মনে চায় তাই করবেন, আসিফ নজরুল এবং আসিফ নজরুলের ছানাপোনা। প্রিয় দর্শক, রক্ত যখন টকবকে হয় তখন কিন্তু মানুষ অন্যায় করে, তখন কিন্তু মানুষ সিদ্ধান্ত নেওয়ার সময় আর চিন্তা করতে পারে না। আসিফ নজরুলের উপরে মানুষ যেভাবে খেপছে, মানুষ যে কোনো সময় আসিফ নজরুলকে যে কোনো জায়গায় অপমান বা লাঞ্ছিত করতে এখন দ্বিধা করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভিডিও প্লে করেছেন, ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, তাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটি না দেখে আপনারা যাবেন না। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে কঠিন হুঁশিয়ারি দিল সাংবাদিক ইলিয়াস। সাম্প্রতিক আসিফ নজরুল আমাদের আইন উপদেষ্টা তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বিতর্কিত হয়েছেন, সমালোচনার মুখে পড়েছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলে জানেন বিডিআর বিদ্রোহ কিংবা পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে যে সমস্ত বিডিআরের জওয়ান কারাগারে এখনো বন্দী দশায় জীবনযাপন করছে, তাদের মুক্তির দাবিতে যখন বারবার আন্দোলন করা হচ্ছে, সমাবেশ করা হচ্ছে, বিক্ষোভ করা হচ্ছে, দাবি তোলা হচ্ছে, তখনই প্রতিহত করার চেষ্টা করছে সেই আন্দোলন সমাবেশকে আইন উপদেষ্টা আসিফ নজরুল। সম্প্রতি শুধুমাত্র এইটা নয়, সাংবাদিক ইলিয়াস এর আগে বলেছিল আসিফ নজরুল ভারতীয় রয়ের এজেন্ট, ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারতের দালাল হিসেবে কাজ করছে আসিফ নজরুল। সাংবাদিক ইলিয়াস তার এক প্রতিবেদনে আসিফ নজরুলের মুখোশ উন্মোচন করেছিল, আপনারা সকলে দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে সাংবাদিক ইলিয়াস ভাই, বর্তমান সময়ের সাহসী সংবাদকর্মী, সাহসী কণ্ঠ যাকে বলি আমরা, সাংবাদিক ইলিয়াস ভাই এবারে আসিফ নজরুলকে 48 ঘন্টার সময় দিয়েছে। বিডিআরের যে সমস্ত সদস্যরা কারাগারে রয়েছে তাদেরকে এই 48 ঘন্টার মধ্যে জামিনে মুক্ত করতে হবে। যদি সেটা না হয় তাহলে আসিফ নজরুলকে 48 ঘন্টার মধ্যেই পদত্যাগ করতে হবে। যদি সে পদত্যাগ না করে তাহলে আসিফ নজরুলের আরও অনেক গোপন তথ্য জাতির সামনে উন্মোচন করবে সাংবাদিক ইলিয়াস। সাংবাদিক ইলিয়াস ভাই আইন উপদেষ্টা আসিফ নজরুলকে কঠিন হুঁশিয়ারি দিয়ে কি বার্তা দিল ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে, প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে আসিফ নজরুলকে বহিষ্কারের দাবিতে সাংবাদিক ইলিয়াস কি বক্তব্য রাখলো আমরা সেটা শুনবো, তারপরে কথা বলবো। আশা করি আমাদের সাথে থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনারা। আপনাদের কাছে একটু বিচার দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করছি। আসিফ নজরুল বিডিআরের যেই সদস্যদের আপনার বিচার চলছিল শেখ হাসিনার সময়ে, প্রায় 7 মাস হতে যাচ্ছে, এখনো পর্যন্ত তারা জেলখানায়। আমরা এই বিডিআর নিয়ে অনেক কথা শুনেছি যে এটা ভারত এসে করিয়েছে, যেসব যারা খুন করেছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, সাদা গাড়িতে করে, কালো অ্যাম্বুলেন্সে করে, নানান কথাবার্তা শুনেছি না আমরা। যদি সেটা সত্যি হয় তাহলে যারা খুন করেছে, আসলে যারা খুনের সাথে, সেই তোরাবালি, তারপরে লেদার লিটন, এদের তো সব ছেড়ে দেওয়া হয়েছে। নানক নাই, আজম নাই, সেলিম নাই, তাপস নাই, কেউ নাই, তো তাদের সব ছেড়ে দেওয়া হয়েছে। রেজানুর আছে, সে কোথায় এখন, কি পলাতক না দেশ থেকে চলে গিয়েছে আমরা জানি না। ওই সময়ে এই যে মইনুল হাসান ইসলাম, মেজর জেনারেল, সে পালায় যাচ্ছিল। তো এরকম কারা কারা আছে এগুলো আমরা সব আগে থেকেই শুনেছি। এবং যেই সৈনিকরা আসল সাক্ষী দিতে চেয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে, গুম করা হয়েছে, তাদেরকেই এই জেলখানায় নিয়ে বন্দি করা হয়েছে। যারা খুন করতে চেয়েছে, যারা খুনের সাথে জড়িত ছিল, তাদের তো সরকার বহু আগেই ভারত পাঠিয়েছে, মেরে ফেলেছে, পালিয়ে যেতে সুযোগ দিয়েছে। নানান এই ইতিহাস আমরা গত 15 বছর ধরেই শুনছি, এগুলো তো জানা, এটা নতুন করে উদ্ঘাটন করার কিছু তো নাই। আসিফ নজরুল 7 মাসে এখন পর্যন্ত এই বিডিআরের যে নিরীহ জওয়ানগুলো, যারা সব সত্য কথা, সত্য সাক্ষী দিয়েছিল, তাদেরকে আসামি বানিয়ে শেখ হাসিনা জেলখানায় রেখেছে। তাদেরকে এখনো আসিফ নজরুল জেলখানায় রাখলো। তাদেরকে জেলখানায় রাখার জন্য আসিফ নজরুল যত ধরনের
ষড়যন্ত্র আছে, সবকিছুই করছে। আমরা সেই 5 তারিখের পরের এই পর্যন্ত মোট 4টা শুনানি হলো। 4 শুনানিতে সবশেষ জানুয়ারি 8 তারিখে আমরা মনে করেছিলাম 9 তারিখে কিছু একটা হবে, অন্তত কয়েকজনকে ছাড়বে। দেখেন আসিফ নজরুল এই মানে ইন্ডিয়ান রয়ের এই সদস্য কত বড় খারাপ, কত অসভ্য। ওইভাবে পারে নাই। প্রথমবার বলেছে পিপি নিয়োগ হয়নি, তারপরে বলেছে পিপি প্রস্তুতি নেয় নাই, তারপরে পিপি পুরো রায়ের কপি সব পড়তে পারে নাই। এবার কি বলবে? কিছু তো একটা বলতে হবে। এখন ওই যে বক্সিগঞ্জের আপনার যেই কি আলিয়া মাদ্রাসা যেইটা, ওইটার মধ্যে নাটক টাটক সাজায়া, আবার তার মধ্যে আবার স্টুডেন্টদেরকেও এখানে নাটকের অংশ বানিয়েছে। কেউ যায় ঘর পুড়ে দিচ্ছে, কেউ করছে। আরে ভাই, আপনি ওইখানে করেন না বিচার, তাহলে কোথায় করবেন? আপনি জানেন না 9 তারিখে বিডিআর এর শুনানি আছে? জায়গাটা তো ঠিক করে রাখবেন, সেটা ঠিক করেন নাই কেন? একদিন আগে থেকে বিডিআর এর পরিবাররা দেশের বিভিন্ন জায়গা থেকে গরিব মানুষ এখানে এই শহীদ মিনারে এসে শুয়েছিল, কেউ যাইতে পারে নাই। আসিফ নজরুল শাওনের ঘরে যাইতে পারে, শহীদ মিনারে যাইতে পারে না, গিয়ে একটু বলতে পারে নাই যে আপনারা কোত্থেকে আসেন, আমরা আপনাদের পাশে আছি, আপনারা তো আমারই দেশের মানুষ, ওকে আপনারা ঘরে ফিরে যান, আমরা দেখছি। আসিফ নজরুল বলার সুযোগ পায় নাই। কুকুরের ছানারা সিনেমা দেখতে যাইতে পারে, এখানে আসার একজন উপদেষ্টার সময় পায় নাই। এখন হাঙ্গামা যদি লাগাই দেই, এদের তো কষ্ট আছে, তাই না? এদের পরিবারের লোকজন কেউ মারা গিয়েছে, পঙ্গু হয়ে, বিডিআর এর লোকজনের বর্ণনা শুনি, পা নাড়াতে পারে না, পঙ্গু হয়ে গেছে, হাঁটতে পারে না। কন্ডেম সেলে যারা থাকে তাদের অবস্থা আরো ভয়ঙ্কর। তাইলে এখনো কারারক্ষী জেলখানার ভেতরে এখনো পর্যন্ত আপনার এই আওয়ামী লীগের, ছাত্রলীগের এই নেত্রী টেত্রী তারা এখন পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। তারা হাসপাতালে এই কারাগারের ভেতরে নানান ধরনের এই দিয়ে আপনার কি বলে আওয়ামী লীগের লোকজনকে সুবিধা দিয়ে, যারা শেখ হাসিনার সময় জেলখানায় গিয়েছে, এই কি বলে আইসিটি অ্যাক্টে যারা মামলাতে গিয়েছে, তাদের উপরে নির্যাতন চলছে, তাদেরকে নানান সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। আর আওয়ামী লীগে যারা যাচ্ছে তাদেরকে সব ধরনের বাসা থেকে খাবার টাবার সবকিছু চলছে। এইভাবে এখনো পর্যন্ত জেলখানা চলছে। তো এই মানুষগুলোর পরিবারের তো কষ্ট আছে, তাই না? এদের তো দেয়ালে পিঠ থেকে গিয়েছে। তাদের জন্য 9 তারিখে এইভাবে ধোকা দিল আসিফ নজরুল। তো 9 তারিখে আপনি আলিয়া মাদ্রাসার এখানে করবেন না, বক্সিগঞ্জে করবেন না, কোথায় করবেন? কোন একটা জায়গায় আপনি আগে থেকে সেটা ঠিক করে রাখা উচিত ছিল, করেন নাই। পরশু দিনের ঘটনা বলি আপনাদেরকে। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা কমিশন তৈরি করা হয়েছে না? এই পর্যন্ত আরো একটা কমিশন আছে, কিন্তু গুম কমিশন। গুম কমিশনের যেসব চেয়ারম্যান তাকে হচ্ছে আপনার অ্যাপিলেট ডিভিশনের আপনার বিচারকের দেওয়া হয়েছে, পদমর্যাদা দেওয়া হয়েছে, আর সদস্যদেরকে হাইকোর্ট ডিভিশনের এই বিভাগের আপনার বিচারকের পদমর্যাদা দেওয়া হয়েছে। এখন পরশু দিনের মিটিং এ এই যে সদস্য যে কজন ছিল, সেখানে এই মেজর জেনারেল ফজলুর রহমান সাহেবও ছিলেন। ফজলুর রহমান সাহেব ওই দিনের মিটিং এ নাকি খুবই চুপচাপ ছিলেন, তিনি কোনো কথা বলেন নাই। জানি না কেন কথা বলেন নাই। সদস্যরা সবাই দাবি করেছে তাদেরকে যেন ওই মর্যাদাটা দেওয়া হয়। সেখানে বিশেষ করে স্বরাষ্ট্র সচিব, আরো কয়েকজন আমলা ছিল, তারা তাদেরকে বলেছেন যে না, আপনাদের এত পদমর্যাদা লাগবে কেন, আপনারা কাজ শুরু করেন। পদমর্যাদা এই জন্যই লাগবে, তারা চাইলেই একজনের বিরুদ্ধে সমন জারি করতে পারবে, তারা চাইলেই একজনকে জিজ্ঞাসাবাদ করতে, চাইলে একজনকে আটক করার এই আদেশ দিতে পারবে, এই জন্য লাগবে। তাদের গাড়ি থাকবে, তাদের সিকিউরিটি থাকবে, তাদের সাথে গানম্যান থাকবে, এই জন্য তাদেরকে ওই পদমর্যাদা দিতে হবে। এটা দিতে চাচ্ছে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশনই করতে চাচ্ছিল না। এখন কমিশন করে নানান ভাবে এটার মধ্যে একটা বাধা সৃষ্টি করে কোনোভাবে যাতে এটাকে ঠেকানো যায়। এখানে তো 1-2 টাকার খেলা না, তো পুরো দেশ, ইন্ডিয়া একদম রাষ্ট্রীয়ভাবে এটার বিরুদ্ধে। আর আসিফ নজরুল কাদের প্রোডাক্ট, সেই প্রথম আলো, ডেইলি স্টার, সেগুলো তো আমরা সবাই জানি। এগুলো এখন করা হচ্ছে নানানভাবে। বিডিআর এর সাংবাদিক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা ধূম্রজাল তৈরি করার পায়তারা করা হচ্ছে। তো এইভাবে আসিফ নজরুল আপনি তো বাঁচাইতে পারবেন না। বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে যত অডিও রেকর্ড, যত কাগজপত্র, যত ফাইল যা যা আছে, কমিশনের কাছে যা নাই ওইটা আমার কাছে আছে। এখান থেকে বাঁচতে পারবেন না। আমি কাজ করছি, দিন রাত খাটছি বিডিআর এর এই ফাইল নিয়ে। এক এক ফোন রেকর্ড, সেই 25 তারিখের, 26 তারিখের, 27 তারিখের এক এক ফোন রেকর্ড 1.5 ঘন্টা 2 ঘন্টা করে শুনছি, সারা দিন রাত এগুলো শুনছি, শুনে শুনে লিখছি। আমি তো ফাঁক ফোকর রাখবো না। এমন এক জিনিস বানায় দিব
এই কমিশন শুধু আমার ওই অনুসন্ধান দেখা যদি নাকি রায় দিয়ে দেয় এনা আর কিছু লাগবে না। আসিফ নজরুল আপনি যত টাকাই খান, যাই করেন, যেমনি চান, এটা বাঁচাইতে পারবেন না। আর যদি মনে করে থাকেন যা মনে চায় তাই করবেন, এই যে বাংলাদেশ ব্যাংকে রয়ের এক সদস্যকে আপনার বসানো হচ্ছে এখন, সব জায়গাতে আসিফ নজরুলের এই যে পিএস বলেছিলাম না যে এবিএম খায়রুল হকের পিএস, মনে করেন যে সে জানে না বোধহয়, আমরা জানিয়ে দিয়েছিলাম তো না, সে ব্যক্তি এখনো তার পিএসসি আছে, ওই সেই মহিলা সে ওইখানেই আছে। সচিব আইন মন্ত্রণালয় মানে পুরো চালাচ্ছে হচ্ছে আওয়ামী লীগের লোকজন, যে কারণেই গাজীপুরের সবশেষ কনস্টেবলকে আপনার অবকাশকালীন এই আপনার বিচারক হয়েও সে আপনার করছে, কি বলে এই মানে কনস্টেবলকে আপনার দিল, জামিন দিল। কেন জামিন দিল? কারণ ওই যে নিজের দলের লোক, দাদাদের দেশ থেকে ফোন করা হয়, এটা করো, এটা করে দাও, তার ওএসডি করা হয়েছে। কেন ওএসডি করতে হবে কেন? এখন আবার আইন দেখাইতে পারে যে না জজ সাহেবের চাইলে এই করা যায় না, ওই করা যায় না। এত আইন দেখায় তো আপনারা ক্ষমতায় আসেন নাই, তাই না? আপনারা কেউ জিজ্ঞেস করে নাই তো, ওরে বিচার করলে, ওরে গ্রেপ্তার করলে কেউ আপনাকে তো এসে জিজ্ঞেস করতো না যে ভাই এটা করলেন কেন, করেন নাই। যাই হোক, আসিফ নজরুল, প্রথম আলো, ডেইলি স্টাররা মিলে এই বিডিআর হত্যাকাণ্ড এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত। বিডিআর এর পরিবারগুলোকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে ডিজিএফআই, এনএসআই থেকে। তাদের কিছু কিছু ডিজিএফআই, এনএসআই কর্মকর্তার ফোন রেকর্ডও তাদের কাছে আছে। তো এগুলো করে করে এই বিচারটাকে বন্ধ করার জন্য পায়তারা করা হচ্ছে। আসিফ নজরুল এবং আসিফ নজরুলের ছানাপোনা সবগুলাকে বলতে চাই, টাকা পয়সা কামায় তো ভোগ করবেন না, এই টাকা পয়সা তো বের হয়ে যাবে। অনেক আমাদের প্রিয় উপদেষ্টার বাবা পর্যন্ত গিয়া চাঁদাবাজি করছে, সেই ফোন রেকর্ডও আছে। বাপরে মাঠে নামিয়েছে চাঁদাবাজি টাকা কালেকশন করার জন্য। আবার এটার আবার একটা বৈধতা নিয়েছে, কিভাবে জানেন? ওনারা নাকি দল গঠন করবে, দলের জন্য টাকা লাগবে। আপনাদের অপমান করতে চাই না, নামগুলিও বললাম না, অডিও ছাড়ি না এখন পর্যন্ত। পরিস্থিতি এমন করবেন না যে সেগুলো ছাড়তে বাধ্য হই, তাহলে কিন্তু মুখ দেখাইতে পারো না। আসিফ নজরুলের বিচির মধ্যে কামড় দিয়া বসা বসা আসিফ নজরুল যা বলবে সেটা শুনবেন, খুব বেশি দিন কিন্তু সহ্য করবো না। খুব ভালোবাসি, খুব স্নেহ করি, অতএব একটু হিসাব করে চলতে হবে। আপনাদের কাছ থেকে কোনো তদবির করতে যাই নাই যে ভাই আমার ওই লোকের ছাড়াই দেন, এই লোকের ছাড়াই দেন, এগুলো করতে যাই নাই। আপনাদের কাছে দেশটা যেই কারণে স্বাধীন হয়েছে সেইটা চেয়েছি। প্রধান কাজ বিডিআর এর জওয়ানদেরকে ছাড়তে হবে। আসিফ নজরুল এই বিডিআর এর পরিবারের সাথে যেই শয়তানি করেছেন না, বিডিআর পরিবারে যদি উস্কানি দেয় না, আপনার গদি বাঁচাইতে পারবেন না। এরকম কোন পরিস্থিতি তৈরি করেন না যাতে প্রধান উপদেষ্টার বাড়ির ওইখানে যায় হাউকাউ করে। ওইখানে কি করবেন? গোলাগুলি করবেন, করবেন, লাঠালাঠি করবেন, করে মারে ফেলবেন। এখন তো সেই দিন নাই যে গুলি করে মারে ফেলবেন, লাঠি মাটি মারবেন। ওরা লাঠি টাঠি খাইতে রাজি আছে। আমি চুপ করে রেখেছি, তাই চুপ আছে। এদের কষ্ট কিন্তু আমি নিতে পারবো না। মানে আমার ওদের যে কষ্টটা, সেই কষ্টটা ওরাই বুঝে কেমন লাগে আমি জানি না, আমি বুঝতে পারবো না ওইটা। ওদের যে কষ্টটা ওটা অনুমান করতে পারি। ওদের কথাবার্তা শুনলে বুঝি যে কত আগুন জ্বলছে। ছোট বাচ্চা, 6 মাস বয়স, সেই বাচ্চা এখন বিয়ে করছে, এখন পর্যন্ত মানে করতে পারে নাই, কি বলে বাবার মুখ দেখে নাই। 15 বছর বয়স, বুঝেন? একটু 2 দিন পরে বিয়ে করার বয়স হয়ে যাবে। অনার্স মাস্টার্স করছে যেই ছেলে আপনার ক্লাস 3, 4, 5 এ পড়েছে, সে এখন পর্যন্ত বাবার বুকে বুক মিলায় তারপরে জড়ায় ধরতে পারেনি। এদের কিন্তু কষ্ট আছে, হ্যাঁ, মাথায় রেখেন। আপনি বিডিআর বিদ্রোহের এই নাম দিয়া বিডিআর হত্যাকাণ্ডকে বাঁচানোর চেষ্টা করবেন, এই সুযোগ আপনাকে দেওয়া হবে না। কারণ ওইটা যদি আপনি বন্ধ করতে চান, কমিশনটা দিয়েও যদি বন্ধ করাইতে চান, আমারে মারা ফেলতে হবে। এটা ছাড়া করতে পারবেন না কিছু। যাই হোক, আগে ভাগে বলে রাখলাম, খুব সাবধানে। বিডিআর এর এই বিষয় নিয়ে কোনো ধরনের ধানাই ফানাই এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। কারণ এইটার সাথে এই দেশের এই বিডিআর এর অস্তিত্ব জড়িত, সেনাবাহিনীর অস্তিত্ব, এই দেশের অস্তিত্ব জড়িত। দেখছেন না এখন চারিদিকে বর্ডারে বিডিআর এর অফিসাররা, সেনাবাহিনী আর বিডিআর মিলে কিভাবে বিএসএফ এর সাথে ফাইট করছে। সারা দেশের মানুষ প্রয়োজনে ট্রেনিং নিয়ে তারপরে বিএসএফ এর সাথে দাঁড়াবে। ভারতের সাথে বাংলাদেশের মানুষ কোনোভাবেই কোনো কিছুতে সমঝোতা করতে রাজি না। এই দেশের মানুষ যুদ্ধ করবে, মরে যাবে। শুধু তোদের মতো কিছু অসভ্য
টাকার কাছে তোরা তোদের মা বোনকেও আরেকজনের খাটে শোয়াই দেওয়া তারপরে টাকা নিতে পারিস। এটা যদি না পারতিস তাহলে এই আগস্টে যা ঘটলো, সেই জুলাইয়ের 16 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত এরকম একটা সরকারের পার্ট হয়ে টাকা পয়সার জন্য এত বিট্রে করতে পারতে না। তোরা তোদের মা বোনদেরকেও আরেকজনের সাথে খাটে দিয়ে আসতে পারবি। প্রিয় দর্শক, রক্ত যখন টকবকে হয় তখন কিন্তু মানুষ অন্যায় করে, তখন কিন্তু মানুষ সিদ্ধান্ত নেওয়ার সময় আর চিন্তা করতে পারে না। আসিফ নজরুলের উপরে মানুষ যেভাবে খেপছে, মানুষ যে কোনো সময় আসিফ নজরুলকে যে কোনো জায়গায় অপমান বা লাঞ্ছিত করতে এখন দ্বিধা করবে না। কারণ বিডিআর এর এই প্রিয় ভাই বোনদেরকে যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি যে অবহেলা করছেন আসিফ নজরুল, তা এখন হাতে নাতে ধরা পড়েছে আসিফ নজরুল। 9 তারিখে বিচারের নামে যেভাবে সারা বাংলাদেশ থেকে বিডিআর এর পরিবারের সদস্য ভাই বোনেরা, বৃদ্ধ মানুষগুলা, অসুস্থ মানুষগুলা আমাদের জাতীয় শহীদ মিনারে এসেছিলেন, তাদের সামনে আসিফ নজরুল যাওয়ার সময় পান না। কিন্তু আসিফ নজরুল যেন তেন জায়গায় গিয়ে আড্ডা মারার সময় পান, কিন্তু আসিফ নজরুল শহীদ মিনারে যাওয়ার সময় পাননি। এবং তাদের জন্য যে বিচারের জায়গা করার কথা ছিল 9 তারিখে, বিচারের জন্য যেই জায়গা করা হয়েছিল সেটিকেও একদল দিয়ে পুড়িয়ে দিয়েছেন আসিফ নজরুল নিজে। এভাবে আলিয়া মাদ্রাসার নামে একবার, আরেকবার কেরানীগঞ্জের কারাগারে হবে। এই ধরনের বহু নাটকীয়তার পরেও আবার নতুন করে তারা তারিখ দিয়েছেন 19 তারিখ। প্রিয় দর্শক, আজকে এই বিষয়ে কথা বলেছেন, এই বিষয় নিয়ে যিনি সবচেয়ে বেশি কাজ করেন, আমাদের প্রিয় সাংবাদিক, আমাদের সকলের প্রিয় পছন্দের সাংবাদিক ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেন তার ভিডিওতে কিছু কঠিন কথা আসিফ নজরুলকে বলেছেন যে আসিফ নজরুল বেশি বেড়ে যায়েন না, কারণ বাংলাদেশে কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিনের জায়গা হয় নাই, এবং ক্যান্সার রোগে মঈনুদ্দিন কিন্তু আমেরিকাতে আন্ডারগ্রাউন্ডে ঘুমায়, একটা ভালো বাসায় নয়, মাটির নিচের বাসায় ঘুমায়। আপনার অবস্থা কিন্তু তার চাইতে খারাপ হবে। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সুযোগ দিয়েছিল হাসিনা চলে যাওয়ার জন্য, আপনাকে কিন্তু পরবর্তী যে সরকার আসবে তারা কোনো সুযোগ দিবে না দেশ থেকে পালাতে। তাই আপনার পালানের আগেই বাংলাদেশে কিভাবে থাকতে পারবেন, কিভাবে থাকবেন, সেই চিন্তা করে আপনি ভারতের কাণ্ডারি না হয়ে বাংলাদেশের মানুষের কাণ্ডারি হন। যদি ভারতের কাণ্ডারি হন, শেখ মুজিব ভারতের কাণ্ডারি হয়ে সারা পরিবার নিয়ে কিন্তু জীবনের মতন চলে গিয়েছে। এইভাবে এর পরে এরশাদ ভারতের কাণ্ডারি হয়ে জেল কেটেছে, ভালোভাবে বিদায় নিতে পারে নাই। হাসিনা ভারতের কাণ্ডারি হয়ে তার দলকে ফেলে, হাঁসের বাচ্চা ফেলে মা হাঁস পালিয়ে গিয়েছে দিল্লিতে। আসিফ নজরুল, আপনার পিছনে কিন্তু বাংলাদেশ কোনো রাজনৈতিক দল নাই, বাংলাদেশে কোনো মানুষ নাই, আপনার বউ বাচ্চা 3-4 জন ছাড়া আপনার পিছনে আর কেউ থাকবে না। যেদিন আপনার খারাপ দিন আসবে সেদিন কিন্তু ইলিয়াস হোসেনের এই কথাগুলা আপনার মনে পড়বে, সেদিন তওবা করলে কাজ হবে না। এখন আপনার তওবা করার সুযোগ আছে, তওবা করে কারাগারে গিয়ে ক্ষমা চান আমাদের ভাইদের কাছে, যাদেরকে কন্ডেম সেলে রাখছেন, যারা অর্ধেক প্যারালাইসিস হয়ে জেলখানায় আছে, যারা বিনা অপরাধে 15-16 বছর কারাভোগ করছে। সেই স্বৈরাচার শেখ হাসিনার আমলে যারা কারাগারে গিয়েছে, জোয়ান বয়সে গিয়েছে, ওই মানুষগুলো এখন বৃদ্ধ হয়ে গিয়েছে। তাদের পরিবারের কাছে এসে অন্তত শেষ জীবনের কয়েকটি বছর তারা যেন সুস্থ থাকতে পারে, সন্তানদের কাছে থাকতে পারে, সেই ব্যবস্থা দ্রুততম সময়ে করুন। নতুবা যেই কথাটা ইলিয়াস ভাই বলেছে যে যদি নাড়া দিই তাহলে কি ঘটবে, নাড়া দিলে গাছের শিকড় সহ পড়ে যাবে, তখন কিন্তু আপনি গাছের আগায় বসে বাঁচতে পারবেন না। এই গণ অভ্যুত্থানের মধ্যে জেলখানায় ছিলাম, আমার সঙ্গে সাধারণত কাউকে মিশতে দিত না, এবং ওই সময় একটা লম্বা করে একটা ভাই একটা প্লেট খাবার নিয়ে এসে দিয়ে আমাকে বলল, তারিক ভাই আপনার কাছে আসেন। ঠিক আছে, তো কাছে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে উনি ওই পাশ থেকেই, মানে দলতো লাগানো ছিল, উনি আমার মানে এরকম পা ধরে বসছেন, বুঝছেন? তো বলতেছে, তারিক ভাই আমার আজকে কয়েকটা বছর আগে সাজা শেষ হয়েছে, আমাকে এখনো মুক্তি দিচ্ছে না। এরকম আমার মতো আরো অনেকে আছে, আপনার সঙ্গে দেখা করা নিষেধ, আমি আপনাকে খাবার দাবার অজুহাতে এখানে আসছি। তো আমার খুব খারাপ লেগেছে, এবং সেই আমি জেল থেকে বের হয়েই আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম যে না, এটা নিয়ে কথা বলা দরকার। এবং আমরা সেই জায়গা থেকে, আমাদের জায়গা থেকে আপনাদের একটা প্রোগ্রামও করেছিলাম আমাদের বিডিআর ভাইদের জন্য। আমি সরকারকে বলবো, আপনারা একটা কমিশন করেছেন, সেই কমিশনের মধ্যে যে সকল বিডিআর নির্দোষ ভাইয়েরা চাকরিচ্যুত হয়েছে তাদের কার্যতালিকা নাই। এইটা আপনারা কেন রাখেননি আমি জিজ্ঞাসা করছি, 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হলো যাদের সাজা শেষ হয়েছে তাদের মুক্তির বিষয়টি নাই। 3 নাম্বার বিষয় হলো যাদেরকে অন্যায়ভাবে মামলায় ফাঁসানো হয়েছে তাদের মুক্তির বিষয়ও নাই। এই বিষয় ছাড়া
পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে কোনোভাবেই সুরাহা হবে না, হবে না। এবং একটা দফা আছে, নাম্বার না কি নাম্বার দফা, লাস্টের দফা না? আচ্ছা, এখানে এই দফাটা এতটুকু সাংঘর্ষিক যে শেখ হাসিনা যা যা করেছে, যা যা পরিকল্পনা করেছে এবং যা যা বাস্তবায়ন করেছে তার বৈধতা দেওয়া হয়েছে এই দফার মধ্যে। এখন আমার কথা হলো, এই জায়গায় কোন ভূতে ঢুকছে এটা আইডেন্টিফাই করা দরকার। এই লোকটা শয়তানি করে এই দফাটা ঢুকাইছে, তার মানে এই ভূতদের মধ্যে এবং শেখ হাসিনার এজেন্টরা রয়েছে, তারা এই কাজটা করেছে। আমাদের সাথে কমিশনের ভাইদের সাথে মাঝে মাঝে যোগাযোগ হয় এবং কথা হয়, আমরা এই কথাগুলো বলেছি। আমাদেরকে ওনারা বলেছেন যে ওনারা প্রধান উপদেষ্টাকে এইগুলো বলেছেন। আমার কথা, কিছু কিছু কাজ দেরি করলে অনেক ক্ষতি হয়ে যায়। কেমন ক্ষতি হয়ে যায়? গতকালকে দেখলেন যে সুনামগঞ্জ সীমান্তে একজন বাংলাদেশি নাগরিককে হত্যা করলো। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে আর পিঠ দেখাবো না, এখন মুখোমুখি কথা হবে। আমার কথা হলো যে আপনি জবাব দেন, সুনামগঞ্জ সীমান্তে যে নাগরিক হত্যা করলো যে বিএসএফরা, তাকে আপনারা মুখোমুখি দাঁড়িয়েছেন না পিঠ দেখিয়েছেন? এর আগে 7 দিন আগে পরপর 2 দিন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে, মুখোমুখি দাঁড়িয়েছেন নাকি পিঠ দেখিয়েছেন? এগুলো ভুলভাল বুঝাই আমাদেরকে বুঝ দিতে পারবেন না, বুঝ দিতে পারবেন না। একটা জায়গায় সমাধান, সেটা হলো আমার সেই বিডিআর কে ফেরত আনতে হবে। এর ছাড়া কোনো সমাধান নাই। এবং আমরা বলছি, আজকে কত হাজার বিডিআর কে বাহির করা হয়েছে? 18,000। আমি বলি 18,500 বিডিআর কে বের করা হয়েছে না? আজকে এই বিজিবির সঙ্গে 18,500 বিডিআর কে যুক্ত করে আমি কসম করে বলছি, বিএসএফ চোখ তুলে তাকাতে পারবে না। চোখ তুলে তাকালে চোখ তুলে নেওয়া হবে। আমরা, এটা শুধু আমার কথা না, সারা বাংলাদেশ বলছে বিডিআর না বিজিবি, বিডিআর না বিজিবি, বিডিআর না বিজিবি। সারা বাংলাদেশ বলছে বিডিআর প্রয়োজন। এবং এই বিডিআর কে ধ্বংস করেছিল কেন আমি আপনাদেরকে বলি। সেই যে রৌমারী সীমান্তে বিএসএফ পরাজিত হয়েছিল, তখন থেকে ওদের টার্গেট ছিল এই বিডিআর কে ধ্বংস করতে হবে, এই সেনাবাহিনীকে ধ্বংস করতে হবে। এবং তারা শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য প্রথম যে চ্যালেঞ্জ হতে পারতো বিডিআর এবং এই যে সেনাবাহিনী, এই দুই টিমকে ধ্বংস করেছে। কারণ আমাদের সেনাবাহিনী যখনই বাংলাদেশের বিপদ হয়েছে তখনই এই সেনাবাহিনী আমাদেরকে রক্ষা করেছে। এবং কিছু হলেই সেনাবাহিনী, আমরা বলি সেনাবাহিনী কোথায়, সেনাবাহিনী কোথায়, অর্থাৎ সেনাবাহিনী আমাদের আস্থার জায়গা। এবং দেখবেন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সেনাবাহিনীর পরিবাররা যারা কিনা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা বিডিআর ভাইদের পাশে দাঁড়িয়েছে। কেউ দেখাতে পারবে না কোন সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছে তারা বিডিআরের বিরুদ্ধে কথা বলেছে। তারা একটা দিকে ইঙ্গিত করেছে, এইখানে জড়িত জাহাঙ্গীর কবির নানক, এখানে জড়িত তাপস জড়িত, শেখ হাসিনা জড়িত, ওই সময় সাহারা খাতুন জড়িত। সবার এক কথা, আমার কথা হলো এই যে নামগুলো আসছে, এরা যদি জড়িতই হয়, এরা যদি জড়িত হয়, তাহলে এদেরকে ছেড়ে দিয়ে কেন আমার বিডিআর ভাইদেরকে আটক রাখা হয়েছে? এখনো সেই এজেন্ডা চলমান রয়েছে, সেই প্রক্রিয়া চলমান রয়েছে। এটা কোনোভাবেই ভাঙছে না, এটা চীনের প্রাচীরের মতো উঁচু হয়ে আছে, কেউ নড়াতে পারছে না। এটা কোনো কথা? আমরা স্পষ্ট করছি। আমি ধন্যবাদ জানাবো মাহিম ভাইকে, আসছে, মাহিম একটা অসাধারণ কাজ করেছে এবং আমি চাই আপনারা তাকে সহযোগিতা করেন এবং সেও মনোবল ধরে রাখুক, আপনারা একসঙ্গে সবাই কাজ করেন। আমরা গণ অধিকার পরিষদের প্রতিনিধি যারা আছি আপনাদেরকে নিয়ে আগে প্রোগ্রাম করেছি, আমরা আশ্বস্ত করছি আমরা দ্রুতই অসম্ভব সেই কাজকে আবার সম্ভব করব। সেটা কি? আমরা এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে যে বিডিআর এবং সেনা পরিবারগুলো মুখোমুখি হয়ে যাবে, খুবই সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনারা এই বিষয়গুলো খুব কৌশলীভাবে কথা বলবেন, আপনারা তাদের সাথে সাংঘর্ষিক হয় এরকম কেউ বক্তব্য দিবেন না। আমরা সেই অসম্ভব কাজ করবো, আবার বিডিআর পরিবার এবং সেনাবাহিনীর ক্ষতিগ্রস্ত পরিবারকে এক জায়গায় করব। এবং যদি এরকম দেখেন আপনারা কোথাও পুলিশ আইসা আপনাদেরকে মারার চেষ্টা করতেছে, হামলার চেষ্টা করছে, উত্তেজনা সৃষ্টি হচ্ছে, তখন আপনারা পাল্টা স্লোগান দিয়ে অস্থিতিশীল করবেন না। তখন বলবেন আপনারা 5 মিনিটের জন্য সবাই নিরাপত্তা পালন করবো। আমরা কি বলবেন? এটা একটা জরুরি। কোনোভাবে আপনাদের এই পবিত্র লড়াই যদি সরকারের সাথে সাংঘর্ষিক হয়ে যায় তাহলে কিন্তু দাবি আদায় হবে না ভাই। অনেকগুলো মানুষ অনেকদিন জেল খেটেছে, তারা আর বের হতে পারবে না। আমরা কি সেটা চাই? সেটা চাই না। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা যেই প্রোগ্রাম দেন, যেভাবে দেন, আমরা কোনো পলিসি দিতে চাই না, আমরা কোনো প্ল্যান দিতে চাই না, শুধু চাই আমাদের বিডিআর ভাইরা মুক্ত হোক। আমরা কোনো কৌশল চাই না, আমরা চাই
যে নিরীহ মানুষগুলো মুক্ত বাতাসে আসুক, এবং আমরা চাই যে বিডিআর ভাইরা চাকরি ফিরে পাক। চাকরি ফিরে না, এই গত কয়েক বছরে তাদের যে বেতন ভাতাদি পাওনা ছিল সেগুলো তাদেরকে ফেরত দিতে হবে। এটা সরকারি চাকরির পাবলিক রুলস, এটা চাকরির রুলস যে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় চাকরি থেকে বের করে রাখা হয়, চাকরি ফেরত পাওয়ার সঙ্গে সঙ্গে সেই ক্ষতিপূরণগুলো দেওয়া হয়। সেইটা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই একসঙ্গে থাকবেন, এদিকে যাবেন না এবং এরকম মনে করবেন না আমি না গেলেও হবে। শুধু এটা মনে করেন একদিন করে সবাই যদি বলে আমি না থাকলেও হবে, তাহলে কিন্তু এখানে একদম থাকবে না। খুবই সেনসিটিভ। রোজা থাকার সময় আমরা যেরকম ইফতার পর্যন্ত আমরা অপেক্ষা করি, যে ইফতার পর্যন্ত আল্লাহর আদেশ ইফতার খাওয়া যাবে না, পানি খাওয়া যায় না, এরকম আপনাদের জীবন মরণ দাবি আদায় না হওয়া পর্যন্ত ওইরকম ভাবে নিজেদেরকে সংযত রেখে সুন্দরভাবে আন্দোলনটা সফল করতে হবে। রাজনীতিতে সবসময় সাচ্চা ভদ্রলোক চলে না। ডক্টর ইউনূস সাহেব হচ্ছে অরিজিনাল ভদ্রলোক। উনার পক্ষে এই দেশকে কন্ট্রোল করা সম্ভব নয়। এখানে একটু নরম গরম ভাবের সরকার লাগে। এজন্যই আমি বলেছি নির্বাচিত গভর্নমেন্ট লাগবে। কথায় কথায় আন্দোলন, কাজের বুয়ারা আন্দোলন করে, রিক্সা শ্রমিক আন্দোলন করে, কয়েকদিন পরে মাদক ব্যবসায়ীরা আন্দোলনে নামবে যে এটাও তো আমাদের রুটি রুজি, কেন এটা বন্ধ করা হবে। এরপরে আমার প্রিয় ছাত্র সমন্বয়ক ভাইরা মনে রাখবেন, আপনারা যেভাবে মানে জাহির করতেছেন নিজেকে দেশ গঠন করবেন, আপনাদেরকে এই ফ্যাসিবাদরা শেষ করবে, এই দেশের জনগণের ভোট অধিকারকে তারা আরেকবার ধ্বংস করবে। অতএব সময় থাকতে প্রিয় সমন্বয়ক ভাইয়েরা, প্রিয় উপদেষ্টা, সসম্মানে আস্তে আস্তে পদত্যাগ করার প্রস্তুত গ্রহণ করুন। দেশের জনগণ দীর্ঘ 17 বছর ভোট অধিকার থেকে বঞ্চিত। জনগণ হাহাকার চিত্তে একটা ভোটের দিকে তাকিয়ে আছে, আর আপনারা সেই ভোটকে নষ্ট করার জন্য একের পর এক সময় নষ্ট করতেছেন। এটা কিন্তু মেনে নেওয়া হবে না। প্রিয় ছাত্র সমন্বয়ক ভাইরা, নির্বাচনের বিকল্প কখনো সংস্কার হবে না। আগে নির্বাচন, তারপর সংস্কার। এখন দেখছি আমাদের উপদেষ্টার সাথে কিছু সুশীল সমাজ সুর মিলাইছে যে আমরা এবে একটা করে দেশকে একটা মানে অবকাঠামোর ভিতরে আনবো। আমি বলবো, আমি চ্যালেঞ্জ করছি, অন্তর্বর্তীকালীন সরকার যদি আরো 5 বছর ক্ষমতায় থাকে, অন্তর্বর্তীকালীন সরকার যদি আরো 5টি বছর ক্ষমতায় থাকে, দেশের 5টি সংস্কারও তারা করতে পারবে না। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের 600 দুষ্কৃতকারী নেতা পালিয়েছিল, কোথায় হাওয়া হয়ে গেছে। আমরা বুঝি যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের ওই যে ফ্যাসিবাদ প্রশাসনেরা এখনো তাদের দায়িত্বে বলবৎ আছে। ওসি, ডিসি, এসপি, আওয়ামী লীগের আমাদের যারা নিয়োগপ্রাপ্ত প্রশাসন, ওরা এখনো নির্দ্বিধায় হাসিনার প্ল্যান করে যাচ্ছে। তাহলে কিসের সংস্কার করবেন? আরে ভাই, হিজড়ার কাছে বাচ্চা চাওয়া যেমন হাস্যকর, এই সরকারের কাছে সুস্থ বিচার দাবি করাও হাস্যকর। হিজড়া কখনো বাচ্চা দিতে পারে না, অন্তর্বর্তীকালীন সরকার কখনো দেশ সংস্কার করতে পারে না। এটা বুঝতে আমাদের যত দেরি হবে, দেশ তত রসাতলে যাবে। প্রিয় সমন্বয়ক ভাইরা, আজকের এই প্রেস ক্লাব থেকে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা এদেশের জনগণের মুখোমুখি দাঁড় করাবেন না। স্বৈরাচার হাসিনার নামের ট্যাগ আপনাদের নামেও আপনারা লাগাবেন না। দেশের মানুষ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। শুধু বিএনপি না, কথায় কথায় যারা বিএনপিকে ট্যাগ দেন, আওয়ামী লীগের বিএনপি, মুদ্রার এফিট আর ওইফিট, যারা বলেন তারা হাসিনার জারজ সন্তান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রপতির হাতে তৈরি, কোন স্বৈরাচারের হাতে তৈরি না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সবচাইতে জ্ঞানী সেনাপ্রধান ছিলেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা ভিডিওটা দেখলেন। এখন ব্যক্তিগত মতামত আপনারা জানাবেন। সাংবাদিক ইলিয়াস ভাই নিঃসন্দেহে বর্তমান সময়ের সাহসী সংবাদকর্মী, সাহসী কণ্ঠ যাকে আমরা বলি, এক প্রতিবাদী কণ্ঠ, অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেনি, সে যে দলের হোক, যে ব্যক্তি হোক না কেন। প্রদর্শক শ্রোতা মণ্ডলী, আসিফ নজরুল আমাদের আইন উপদেষ্টা, তাকে নিয়ে এই সমালোচনার যেন শেষই হচ্ছে না। প্রদর্শক শ্রোতা মণ্ডলী, একের পর এক নানা বিতর্কিত কর্মকাণ্ডের মধ্য দিয়ে সমালোচনার শিকার হচ্ছে আসিফ নজরুল। আসিফ নজরুল সত্যিকার অর্থে কি ভারতীয় দালাল, ভারতীয় রয়ের এজেন্ট? আপনারা কি মনে করেন সেটা জানাবেন। সাংবাদিক ইলিয়াস ভাই যেটা বলেছে, আজকে যে দাবি তুলেছে, সেই দাবির সঙ্গে আপনারা কতটা একমত অবশ্যই কমেন্ট করবেন আপনারা। সম্মানিত বন্ধুগণ, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ জানাবো আপনাদেরকে, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সাংবাদিক ইলিয়াস ভাইকে নিয়ে দু একটা লাইন লিখেছেন। সাংবাদিক ইলিয়াস ভাইকে স্যালুট দিতে চাই, তার মতন দেশপ্রেমিক আছে বলেই আজকে আমরা সচেতন হতে পারি। এই সমস্ত ভারতীয় দালালদের হাত থেকে আমরা নিজেদেরকে সচেতন রাখতে পারি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী,
বিদায় নিচ্ছি, দেখা হবে আরো অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।